আমরা দুটো বিষয় আজকে রাখছি আজকের হাল্লা বলে আপনাদের জন্য। সেটা হচ্ছে, এক হচ্ছে এসআইআর ইস্যুতে তিনটে আপডেট হয়েছে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ড নিয়ে, কারণ রাজ্যের শাসক দল বা বিভিন্ন প্রতিনিধিরা বারবার করে আধার কার্ডের মান্যতা দেওয়ার কথা বলছিলেন এবং জাতীয় কংগ্রেসও তাদের বিভিন্ন সময় অবস্থান স্পষ্ট করেছেন যে আধার তাহলে কেন হলো, যদি সেটাকে নাগরিকত্বের একটা নথি হিসাবে বিচার না করা হয় তাহলে এই আধার কার্ড নিয়ে এত চিৎকার চেঁচামেচির লাভটা কি। তো সেটা নিয়ে সুপ্রিম কোর্টের কালকে একটা অবজারভেশন আছে, আমরা সেটা দেখাবো। পাশাপাশি দুটো মিসহ্যাপেনিং হয়েছে এসআইআর রিলেটেড। একটা হলো হচ্ছে ডানকুনিতে মৃত ব্যক্তির নামে এনুমারেশন ফর্ম জমা পড়েছে। আমার কথা হচ্ছে মৃত ব্যক্তি, কিন্তু তার নাম এনুমারেশন ফর্ম কি করে ইস্যু হলো। এবং দেখা যাচ্ছে যে নাদিম নামক একজন যুবক, সে মৃত মহসিন বলে একজন ব্যক্তির নামে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে বিষয়টা ফেক এবং নকল করে মিথ্যাভাবে এনুমারেশন ফর্ম জমা দিয়েছে। এটা হচ্ছে হুগলির ডানকুনির ঘটনা। আরেকটি ঘটনা ঘটেছে যেটাতে পরিষ্কার হয়ে যাচ্ছে ইলেকশন কমিশনের যে সমস্ত ত্রুটিগুলো, বিচ্যুতিগুলো, সেটা কি, সেটা হচ্ছে আলিপুরদুয়ারের কুমারগ্রামে জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হলো। কিভাবে? 2023 সালে মারা গিয়েছেন জীবন দাসের মা যোগমায়া দাস। আর জীবন দাস কি করলেন? জীবন দাস মায়ের একটা সার্টিফিকেট নিয়ে গিয়ে, মানে যেটা ক্রিমিশন সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট আপনি দেখতে পাচ্ছেন, সেটা তিনি জমা করলেন ইলেকশন কমিশনের কাছে বা যারা বিএলও ছিলেন তার কাছে। ঘটনাতে টুইস্ট এখানে যে তার মায়ের নামটা বাদ দেওয়ার জন্য ডেথ সার্টিফিকেট মায়ের নামে ইস্যু করা হলো, মায়ের নামে, কিন্তু বাদ চলে গেল যোগমায়া দেবীর নাম নয়, সরাসরি জীবন দাসের নাম বাদ চলে গেল। বুঝুন, এই ধরনের ত্রুটি বিচ্যুতির বিরুদ্ধে বারবার করে রাজ্যের শাসক দল তারা বলেন, তারা একটাই কথা বলেন যে কেন এত দ্রুততার সঙ্গে এসআইআর করা হচ্ছে। খুব স্বাভাবিক প্রশ্ন আসবে যে ব্যস্ততার জন্যে, দ্রুততার জন্যেই কি মৃত মানুষের নাম বাদ দেওয়ার জায়গায় জীবিত মানুষের নাম বাদ চলে গেল? এই প্রশ্ন থাকবে। এই বিষয়ের সাথে সাথে আমরা এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং পাশাপাশি এসএসসি 16 এবং যেটা নিয়ে মানে মূল সমস্যার সূত্রপাত, যে 16 সালে নিয়োগের যে নাম্বার ডিভিশন এবং 2025-এর যে নতুন নিয়োগ তার ক্ষেত্রে যে নাম্বার ডিভিশন, এটার নিয়েই প্রশ্ন উঠছে। এবং এখানে দাঁড়িয়ে পুরো নিয়োগ প্রক্রিয়া একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে চলে গেল, যে সদ্য পরীক্ষা হয়েছে সেটা। এই দুটো বিষয় রাখবো, রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলেছেন আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে আপনাদেরকে দেখাই আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ দলিল নয়। কি বলেছে সুপ্রিম কোর্ট একবার দেখাই আপনাদেরকে। সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে এই নথি আধার থাকলেই ভোটাধিকার উচিত নয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি হয়। পশ্চিমবঙ্গে সহ একাধিক রাজ্য এসআইআর এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করা হয়। প্রধান বিচারপতির বেঞ্চ জানান আধার কার্ড নাগরিকত্বের সম্পূর্ণ প্রমাণ করে না। আর কি বলছেন? আধার আইনেও উল্লেখ যে এই নথি নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয়। সে কথা উল্লেখ করে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আধার বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য তৈরি হয়েছে। কাউকে রেশনের জন্য আধার দিলে তাকে কি ভোটার করা হবে? প্রতিবেশী দেশের নাগরিক এদেশের শ্রমিক হিসাবে কাজ করেন। শীর্ষ আদালত জানিয়েছে কেউ ফর্ম 6 জমা দিলে এই নথিগুলো যাচাইয়ের দায়িত্ব কমিশনের। নির্বাচন কমিশন কোনো পোস্ট অফিস নয়। আধার নিয়ে এই যে সংশয়, সেখানে সুপ্রিম কোর্টের গতকালকের অবজারভেশন। পাশাপাশি আমি পরিচয় করে দিই যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন আজকের আলোচনায়। প্রদীপ্ত মুখার্জি, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, স্বাগত জানাই প্রদীপ্তদাকে। সুপ্রিয় ঘোষ, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাই সুপ্রিয়কে। সুস্মিতা বিশ্বাস, জাতীয় কংগ্রেস মুখপাত্র, সুষমা দিদিকে স্বাগত। অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, অমিতাভ দাকেও স্বাগত। আধার নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল বা আধারের জন্য যে দাবি আসছে বারবার করে প্রদীপ্তদা, এই ক্ষেত্রে কি খানিকটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল সুপ্রিম কোর্টের রায়ের পর, নাকি আপনারা এখনো দাবি করবেন যে আধারকে কেন মান্যতা দেওয়া হচ্ছে না নাগরিকত্বের প্রামাণ্য দলিল হিসাবে? দেখো, এটা একটা সবসময়ের বিতর্কের বিষয় ছিল আধার নিয়ে, যেটা মাননীয় নরেন্দ্র মোদী
চিফ মিনিস্টার হিসেবে গুজরাটের তিনি এটা প্রথম শুরু করেছিলেন আধার নিয়ে যে বিতর্কটা। যখন এটা একটা ছোট মানে কেস স্টাডি হিসেবে ছোট্ট জায়গায় যেমন পশ্চিমবঙ্গে বহরমপুরের একটা দূরের কোনো গ্রামে শুরু হয়েছিল, ভারতব্যাপী যখন শুরু হয়নি, প্রণব মুখার্জি দায়িত্ব নিয়ে শুরু করেছিলেন, তখন থেকে এটা নিয়ে একটা বিতর্ক চলছে এবং সেই বিতর্কটা আজও চলে আসছে। তার মধ্যে একটা ছোট নতুন বিতর্ক কি জড়লো যখন রাইট টু প্রাইভেসি কেসটা হলো 2017 সালে, তোমার মনে থাকবে যে পুটুস্বামী ভার্সেস জাস্টিস পুটুস্বামী ভার্সেস তোমার ইউনিয়ন অফ স্টেট। সেইখানে রাইট টু প্রাইভেসির ক্ষেত্রে ওই ম্যান্ডেটরি যে ডেটা এন্ট্রির ব্যাপারটা ছিল, আধারের ডেটা এন্ট্রির ব্যাপার ছিল, সেই কনটেক্সটে আর্টিকেল 21-এর যে রিলেশনশিপটা এবং আধারের কানেকশন, আধার নিয়ে মানুষের যে রাইট টু প্রাইভেসির কেসটা, সেখানে ইউনিয়ন গভর্নমেন্টের যে বক্তব্য আর জাস্টিসের যে বক্তব্য, এই দুটোকে তুমি একবার দেখানোর চেষ্টা করো। তার সঙ্গে আজকে আধার নিয়ে ইউনিয়ন গভর্নমেন্টের যে বক্তব্য, মানে সেই একই ইউনিয়ন গভর্নমেন্ট আছে 2017 সালে যারা ছিল আর আজকে যারা আছে, এই দুজনের বক্তব্যটা করো, দেখো, তাহলে মানুষের বোঝার ক্ষেত্রে আর একটু সুবিধা হবে যে আধার নিয়ে তাদের বক্তব্যটা কি ছিল। অবশ্যই আধার সামাজিক প্রকল্পের একটা অন্যতম দিক, সামাজিক প্রকল্প প্রদানের জন্য একটা অন্যতম দিক, কিন্তু সেই আধার নিয়ে আমার বক্তব্য হচ্ছে তাহলে ওই কত লোক মারা গেছে সেই ডেটাটা কেন ইলেকশন কমিশন নেওয়ার চেষ্টা করছে? যদি আধার জন্মের বড় কারণ না হয়, আধার মৃত্যুর বড় প্রমাণপত্র, সেটা কিভাবে একই রকমভাবে হয়ে যাবে? সেটাও তো একটা প্রশ্ন চিহ্ন আসতে পারে। আবার প্রশ্ন চিহ্ন আসতে পারে যে আধারকে নিয়ে যে বিতর্কটা 25 সালে বিহারে হলো, তারপর ইলেকশন কমিশন কেন ঐচ্ছিকভাবে আধারের গুরুত্বটা মেনে নিল? কারণ কোথাও গিয়ে আধারের যে ডেটা এবং সেই ডেটার যে গভর্নমেন্টের রোল এবং সেখানে ব্যক্তির যে ইন্ডিভিজুয়ালের রাইটের রোল, সেগুলো সব রিলেশনশিপের একটা জায়গা তৈরি করা খুব স্বাভাবিক। ছোট্ট করে এই অংশটা ছোট্ট করে সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, আধার কিন্তু বারবার করে বলা হয়েছে, তোমরা বারবার করে অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছো বিজেপির তরফে রাজনৈতিক দল হিসাবে, যে আধারের নিচে এটা লেখা রয়েছে। তোমরা বারবার করে তোমাদের মুখপাত্ররা বলেছেন আধারের নিচে লেখা রয়েছে, এটা নাগরিকত্বে মানে ভোটারের প্রমাণ নয়। আজকে যেখানে সুপ্রিম কোর্ট খানিকটা স্পষ্ট করলেন, তবে প্রদীপ্তদাকে বলি যে এটা কিন্তু এই এসআইআর ক্ষেত্রে বাংলা সহ আরও যে 11টা জায়গা, তার মধ্যে 2টো ইউনিয়ন টেরিটরি এবং আরও 9টা বাংলা সহ আরও 9টা জায়গা, এখানে কিন্তু আধারকে ঐচ্ছিক হিসাবে রাখা হয়েছে, অর্থাৎ অপশনাল। এটা কিন্তু ম্যান্ডেটরি নয় বা আধারের উপর ভিত্তি করে আপনি নথি দিতে পারবেন তাও নয়। সুপ্রিয়, তাহলে জায়গাটা কি অনেকটা পরিষ্কার হলো আধার নিয়ে? বোঝানো যাবে এখন বিরোধীদের নাকি এই যে যেটা বলছেন উনি যে 2017 সালের অ্যাক্ট এবং তারপরে ইউনিয়ন স্টেট এবং বিচারপতি পুটুর যে মামলার যে অংশটা উল্লেখ করলেন? আধার নিয়ে আধারের তো দুটো বিষয় হয়, একটা চন্দ্রবিন্দুর ফারাক। মানে আধারের বিষয়টা হয়ে গেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে ওই আধার মানে অন্ধকারের যে বার্তা, সেই বার্তা দেওয়ার জন্যই বিরোধীরা বারবার এটা বলে। আমরা তো স্পষ্ট বলেছি, আমরা বলার কি প্রয়োজন আছে? আধার কার্ডকে বের করলে এখনও স্যারের কাছে নিশ্চিত আছে, আমার কাছেও আছে, সেখানে পরিষ্কার পেছনে লিখে দেওয়া হয়েছে এটা কোনো নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু উনি বলছেন যে তাহলে কেন এই মৃত আধার কার্ডদের এই তালিকাটা কেন তাহলে বার করা হলো? শুধু মৃত আধার কার্ডকে দেখে কিন্তু ওই তালিকা নির্বাচিত হচ্ছে না। দুটো কথার মধ্যে জাগলারি আছে। স্যার খুব ভালো পারেন, এর জন্য উনি খুব পটু, আমি জানি ব্যক্তিগতভাবে, তাই বললাম যে এইখানে শুধুমাত্র এই ওয়ার্ডটা যেটা আমি বললাম যে শুধুমাত্র আধারকে বিচার করেই নির্বাচন কমিশন কিন্তু মৃতর যে তালিকাটা যেটা বলা হচ্ছে সেটা করছে না। ফার্স্ট যেটা প্রেফারেন্স দেওয়া হচ্ছে সেটা 100 বার আধার পুরোটাই সাপ্লিমেন্টারি, এবং সামাজিক যে ক্ষেত্রগুলো যেগুলো রয়েছে, যেখানে সরকার, যে কোনো সরকার, রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক, তারা যে সমস্ত প্রকল্প দিচ্ছেন, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে অনেক সময় এই যে বলা না, এই আধারের সাথে লিঙ্ক করলাম, এরপরে আবার একটা নতুন করে কাগজ চাই তোলো। আরে ভাই, লিঙ্ক যদি আপনি না করেন, আজকে ব্যাংকের, আমি কোনো পরিসংখ্যানে যাব না, ছোট করে বলছি, সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার, বিভিন্ন ক্ষেত্রে মানুষ কিন্তু সামাজিক প্রকল্পের সাথে জুড়েছে। তারাই বড় করে বলেন যে আমাদের এতগুলো প্রকল্প মানুষ নিচ্ছেন, আমরাও মানছি, হ্যাঁ নিচ্ছেন। তো তাহলে তার পরিধি একটা, তার তো একটা মাপকাঠি হতে হবে। তার মাপকাঠিটা কি? যে আধার তার গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করছে, এর বাইরে কিচ্ছু না। এখানে এত হিজিবিনি করার তো কোনো জায়গাই নেই। আমি ওই জন্য বললাম আধার এবং চন্দ্রবিন্দু রাজা, এই আধার, এই দুটো সুস্মিতা দি। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে কিছুটা প্রদীপ্ত বলার মধ্যে বলল, এই ইউপিএ গভর্নমেন্ট যখন আধার কার্ডের কথা প্রথম বলেছিল তখন কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল বিজেপি, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম সেই বিজেপি আবার আধার কার্ডেই ফিরে আসলো। যাই হোক, বিজেপির এই দ্বিচারিতা মোটামুটি সবাই তো জানে। তা বিষয়টা হচ্ছে ইলেকশন কমিশন আজকে যে কথাটা উঠে আসছে, যে ইলেকশন কমিশন মান্যতা দেবে কি দেবে না, এবং
সেটা ম্যান্ডেটারি কি ম্যান্ডেটারি না, এই দুটো জায়গা সুপ্রিম কোর্টের বিচারে উঠে আসছে বারবার। এইবার সবচেয়ে বড় কথা হচ্ছে মোটামুটি কালকের ভার্ডিক্টে এটা প্রমাণিত হচ্ছে যে নাগরিকত্ব বা ভোটারের প্রমাণ আধার নয়। এইটাই প্রমাণিত হচ্ছে। তো নাগরিকত্বের প্রমাণ যদি আধার না হয়, তাহলে ভারতবর্ষের যেসব নাগরিকরা যে সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা ভোগ করে তার জন্য কেন আধার কার্ড ব্যবহার করতে হবে? তার জন্য আধার কার্ড কেন মাস্ট? আজকে ব্যাংকের কেওয়াইসি করতে হবে, আধার কার্ড জমা করতে হবে, তাহলে কেন সেখানে প্রশ্ন আসছে যে একটা শিশু তার জন্মের 5 বছর বাদেই তার আধার কার্ড ইস্যু হয়? তাহলে আজকে নির্বাচন কমিশনের প্রত্যেকটা কাজের মধ্যে এত কেন খামতি দেখা যাচ্ছে, যেখানে মৃত ব্যক্তি জীবিত থাকছে এবং জীবিত ব্যক্তি মৃত হয়ে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে এই ঘটনাগুলো ঘটে আসছে? তার মানে এইটা স্বীকার করে নিক যে নির্বাচন কমিশনের সবার আগে স্বীকার করা উচিত, আর নির্বাচন কমিশনের হয়ে যারা গলা ফাটায় তাদের তার আগে স্বীকার করে নেওয়া উচিত যে আমরা মানুষের সাথে দ্বিচারিতা করছি, আমরা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আধারে যে ইউনিক আইডি নাম্বারটা, এই ইউনিক আইডি নাম্বারের সাথে মানুষের যেসব পার্সোনাল ডাটাগুলো আছে সেই ডাটাগুলো শেয়ার করা আছে। তাহলে এইটা একটা ভারতবর্ষের নাগরিকত্বের একটা বিশেষ দিক নয়? আজকে 11টা বিষয়ের মধ্যে একটা আধার কার্ড থাকতে পারে না? বাংলায় আমি একটা লাইন শুধু বলবো, বাংলায় ডুপ্লিকেট আধার কার্ড হচ্ছে, আমি মেনে নিলাম, মহারাষ্ট্রে হচ্ছে না, ছত্তিশগড়ে হচ্ছে না, প্রমাণ করে দিয়ে উত্তরপ্রদেশে হচ্ছে না, প্রমাণ করুক না, মানে কোন একটা অনিয়মকে আরেকটা অনিয়ম দিয়ে না। এবার বিষয়টা হচ্ছে এক সেকেন্ড, অনিয়ম যদি হয়ে থাকে, এই অনিয়ম তো ইলেকশন কমিশন এতদিন করে এসেছে। আপনি জমা দিচ্ছি, আমার নামটা স্থানান্তরিত হবে, অথচ দেখা যাচ্ছে আমার 2 জায়গায় নাম রয়ে গেল। মৃত ব্যক্তি মৃত সার্টিফিকেট দিচ্ছে, ডেথ সার্টিফিকেট, যে আমার বাড়ির লোক ধরুন কেউ মারা গেছে, আমি তার জন্য সার্টিফিকেট জমা করলাম, তার নামটা কাটাই গেল না, তার নামটা দীর্ঘদিন ধরে থেকে গেল। বেশ, আমি অমিতাভ দার কাছে যাওয়ার আগে না, এই কুমার গ্রামের শোনো একটা মিনিট, না ডিক্লারেশন দেওয়া হয়েছে, না দেওয়া হয়নি, ডিক্লারেশন দেওয়া হয়েছে, একদম তর্ক করবেন না, আমি নিজের বাড়ি দিয়ে জানি, আপনি সার্টিফিকেট জমা দিলে বাড়তি কথা বলবেন, তালিকা বাদ হয় না, ডিক্লারেশন দেওয়ার পরেও রাজনীতি করেন না তাই এটা জানেন না, একদম বুথের রাজনীতি করেন না তাই এটা জানেন না, ডিক্লারেশন তার পরিবারের লোককে ডিক্লারেশন দিতে হয় যে আমার বাবা মৃত, এনার নামটা সরিয়ে দেওয়া হোক, ভোটের সময় গিয়ে তখন বললে হয় না, আগে জানুন মানুষের সাথে শুধু সার্টিফিকেট জমা দিলে হয় না, রেশন কার্ড জমা দিলে হয় না। আমি অমিতাভ দার কাছে যাওয়ার আগে এই যে জীবিত নাম বাদ চলে গেল, অর্থাৎ এই যে নির্বাচন কমিশনের কাজ যে সম্পূর্ণ ত্রুটি মুক্ত হয় না সব ক্ষেত্রে, তার প্রমাণ আমরা বিভিন্ন সময় পাই। বিশেষত আমি আবারও একবার আজকে রিপিট করি, সেটা যে বিশেষ অবজারভার থাকে, যেহেতু পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়ায় বিভিন্ন গুলি, বন্দুক, রক্তপাত এই সমস্ত ঘটনাগুলো যুক্ত থাকে বিভিন্ন ভোটের দিনে, এই বিশেষ অবজারভার যারা, তাদের ফোন করে পাওয়া যায় না, এটা একটা বড় সমস্যা। তারা যে কোথায় এক্সিস্ট করে সেটা ভোটের দিন বোঝা যায় না, কোথাও ভোট চুরি হচ্ছে, রিগিং হচ্ছে, পোলিং বুথ জ্যাম হচ্ছে, কিন্তু এদের খুঁজে পাওয়া যায় না। এর পাশাপাশি আলিপুরদুয়ারে যে অভিযোগটা আসলো, আমি যদি দেখিয়ে না দিতে পারি তো বিরতির পরে সে দেখাই আমরা, যে 2023 সালে মানে 2 বছর আগে মারা গেছেন জীবন দাসের মা যোগমায়া দাস, আর মৃত্যুর শংসাপত্র নিয়ে মানে ডেথ সার্টিফিকেট নিয়ে আবেদন করেছেন বিএলওকে জীবন দাস। যোগমায়া দাসের নামের জায়গায় জীবন দাসেরই নাম বাদ চলে গেছে, বুঝুন অবস্থা। মানে যে লোকটা মারা গেছে তার নাম বাদ যায়নি, তার নামটা আছে তালিকায়, বাদ চলে গেছে। হ্যাঁ, কি অভিযোগ চলো একবার শোনাই, কি অভিযোগ একবার শুনি। সেটা দেখলাম যে সে ফর্মের মধ্যে আমার শাশুড়ি মার ভোটার লিস্টে নাম আসছে, কিন্তু আমার হাজবেন্ডের নামটা নাই, এটাই আর কি। উনি কি এসআইআর এর ফর্ম পেয়েছেন? না না পাননি। তাহলে এখন কি করবেন আপনারা? এটা এখন তদন্ত করা উচিত। ওনার নামে যে সরকারি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন আপনারা? হ্যাঁ পাচ্ছেন, কিন্তু ভোটার লিস্ট থেকে ডিলিট। ভোটার লিস্ট থেকে ডিলিট। যখন আমার এসআই ফর্ম আসছে না, এমিনেশন ফর্ম যখন আসছে না, আমার বাড়ির বাবার আসছে, আমার মৃত মা 2 বছর যাবৎ মালও আসছে, আমার ছেলের আসছে, আমার বউর আসছে, তখন আমি বললাম যে আমার ফর্মটা পরে ওপর দেখতে হবে।
পরে এরকম করে দিনের পর দিন যাইতেছে, আমার তো ফর্ম আসতেছে না। পরে আমি 2002-এর লিস্ট বাই করলাম, আমার নাম আছে। 2025-এরও লিস্ট বাই করে দেখি, তখন আমি বুঝতে পারি আমার ডিলেট করা আছে। ডিলেট মানে কি মৃত? হ্যাঁ, ডিলেট মানে কি মৃত? হ্যাঁ, ডিলেট মানে এখন কিভাবে বুঝবো আমার ডিলেট করা আছে জায়গাটায়? আপনার নাম যেই নাম্বারে ছিল সেটা নেই? নেই, ডিলিট। বুঝুন অবস্থা। তার মানে এই যে জীবন দাস যার কথা শুনছিলেন, ওনার নামটাই চলে গেল ডিলিট, আর যোগমায়া দাসের নামটা রইল এবং তিনি সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। বুঝতে পারছেন, মৃত মানুষ তিনি সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন গত 2 বছর ধরে। আমার কথা হচ্ছে এইভাবে তথ্যের ভুলের জন্য শুধুমাত্র নির্বাচন কমিশন এর দ্বারা হ্যারাস হচ্ছে তা নয়, সরকারেরও প্রচুর টাকা হয়তো ড্রেনেজ হচ্ছে। এটা প্রদীপ্ত দা মানবেন কি মানবেন না আমি জানি না। মৃত নামের লোকের নামে আমরা এত খবর করি সবসময়। কয়েকদিন আগেও দেখলাম যে একজন মারা গেছে, তার নামে বিধবা ভাতা চলছে 5 বছর ধরে। একজনের নামে আরেকজন পেয়ে যাচ্ছে, মানে যে পাওয়ার কথা নয় সে পাচ্ছে, আর যার পাওয়ার কথা সে হাপিত্তেশ করে দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। মানে ভুল সব জায়গাতেই হয় এই ধরনের। কিন্তু ইলেকশন কমিশন যাকে আমরা বিশ্বাসযোগ্যতার চূড়ান্ত জায়গায় রেখে এসআইআর এর মতো একটা বিরাট প্রক্রিয়ায় নেমেছি, সেখানে দাঁড়িয়ে এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি অমিতাভদার কাছে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। বিরতির পর অমিতাভদা কিভাবে দেখছেন এবং আধার সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ বা তাদের অবজারভেশন, এটা তো এখনো ফাইনাল নির্দেশ হয়নি, অবজারভেশন কিভাবে দেখছেন আসবো বিরতির পর। সঙ্গে থাকুন। অমিতাভদা কি বলবেন? হ্যাঁ দেবাশিস, একটা বিরাট বড় তকমা দিয়ে বসিয়ে দিয়েছ রাজনৈতিক বিশ্লেষক, তারপর সাকুল্যে এখন 2 পরে 2-4 মিনিট বলবার সুযোগ। তবু খুশি আমি, কারণ বাংলা একটি প্রবাদ আছে, সে কহে বিস্তর মিছা যে কহে বিস্তর, যে যত বেশি কথা বলে সে তত বেশি মিথ্যে বলে। প্রশ্নটা আমি কাউকে আলাদা করে চিহ্নিত করে বলছি না, কিন্তু বিষয় একটা সহজ জিনিস ধরবার আছে, সেটা হচ্ছে আধার হচ্ছে ভারতবর্ষের একমাত্র সরকারি নথি যার সাথে আমাদের বায়োমেট্রিক ডেটা, অর্থাৎ কিনা আমাদের জৈব প্রযুক্তিগত তথ্য যুক্ত আছে। অর্থাৎ এর দ্বারা নির্ধারিত করা সম্ভব যে আধার কার্ড যিনি হোল্ডার তিনি সেই প্রকৃত ব্যক্তি কিনা। আমার প্যান কার্ড নিয়ে তুমি চলে যেতে পারো, প্যান কার্ডের থেকে কিন্তু যদি তুমি চেহারা বদল করে ফেলো কেউ তোমাকে ধরতে পারবে না, বায়োমেট্রিক ডেটা তার সঙ্গে অ্যাটাচ নয়। যেই জন্য এত প্রায়োরিটি দিয়ে আধারকে বাকি সবকিছুর সঙ্গে লিঙ্ক করানোর কাজটা সরকার করেছিল, কিন্তু ভোটের সঙ্গে কিছুতে একে লিঙ্ক করতে দিচ্ছে না। কি কারণে দিচ্ছে না? এই কারণে যে এই সরকার এই গণতন্ত্র খুব ভালো করে জানে এবং এই গণতন্ত্র পোষিত বিচার ব্যবস্থাও খুব ভালো করে জানে যে এই ছাপ্পা ভোট, এই রিগিং, এই জালিয়াতি ছাড়া এই গণতন্ত্রের উৎসব পরিপূর্ণ হয় না। নতুবা সত্যি সত্যি আমাদের দেশের নাগরিকতার এবং ভোটদানের অধিকারের প্রধান পরিচয়পত্র হওয়া উচিত ছিল আধার, কারণ সেটা বায়োমেট্রিক ভিত্তিক। আমরা যখন বুথে ঢুকবো আমরা আমাদের বায়োমেট্রিক ম্যাচ করিয়ে ঢুকবো, ভোট দেব এবং চলে আসব। তাহলেই প্রমাণিত হবে আমার ভোট আমিই দিচ্ছি, কোনো রামশ্যাম যদুমধু আমার হয়ে ভোট দিয়ে দিচ্ছেন না। এ দাবি সমাজকর্মীরা বহুদিন ধরে করেছেন, অশ্রুত থেকেছে। আজ সরকার মানে আদালত সেটাকে প্রায় বাতিলের জায়গায় ঠেলে দিল। অতএব ওয়েও ছাড়া আর অন্য কোথাও গিয়ে আধারের কোনো উপযোগিতা থাকবে বলে আমার বিশ্বাস নয়। যে কারণে জনপ্রকল্পগুলোর সঙ্গে আধারকে জোড়া হয়েছিল, যে যারা প্রকৃত প্রাপক তাদের কাছে যাতে জনপ্রকল্পের সুবিধা পৌঁছায়, তার জন্যই বায়োমেট্রিক আইডির কথা বলা হয়েছিল। যাই হোক, এটা খুব হতভাগ্য দেশ আমাদের। নানান ক্ষেত্রে যে বিচারপতি এসএসসি মামলায় পূর্বতন শুনানিতে এক কথা বলেন, পরের শুনানিতে আরেক রকম কথা বলেন, এই জিনিসও আমাদের দেখতে হয়েছে। ফলে আদালতের এই মুহূর্তে অবস্থান, তারা কি ভাবছেন, কি মেধা থেকে কি বিচার করেন, কি পারিপার্শ্বিকতাকে কিভাবে দেখেন, এই সমস্ত কিছু আজকাল সত্যি সত্যি মানে রাজনীতি পড়াতে দেখতে দেখতে নিজেও মাঝে মধ্যে সংশয়াবিষ্ট হয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত সত্যি সত্যি মাথার উপর সংবিধানটা আছে তো? সংবিধানটা বুঝছেন তো সবাই? মানছেন তো সংবিধানকে? একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে। দেখো, এই যে এসআইআর হচ্ছে এমন কোনো বড় ব্যাপার নয়, কিন্তু এসআইআর এর আগেও হয়েছে। এই যে কত ভোটার মারা গেছেন, এ তথ্য তো রাজ্যের পৌর দপ্তরের তুলে দেওয়া উচিত নির্বাচন কমিশনকে, কারণ জন্ম মৃত্যুর নিবন্ধীকরণ পৌর দপ্তর করে। সোজাসুজি এর আগেও যত এসআইআর হয়েছে এই কোঅর্ডিনেশনের ভিত্তিতে হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার প্রতিনিধিদের পাঠিয়েছে, রাজ্য সরকার তাদের হাতে তথ্য তুলে দিয়েছেন। জন্মের নথি সেই একই রাজ্য সরকারের কাছেই নথিভুক্ত। অতএব কিন্তু মুশকিলটা হচ্ছে খুব সাম্প্রতিক কালে এই যে এই এসআইআর নিয়ে রাজ্য সরকারের বিরোধিতা বা বিরোধী অবস্থানের জন্য এই তথ্যটা প্রপারলি ডেসিমিনেট হয়নি। ফলে
আধারের ভিত্তিতে এখন মৃত জীবিত ইত্যাদিকে বাছাই করার চেষ্টা চলছে। এবং তার চেয়েও বড় প্রশ্ন, যে কথাটা একটু রূপকের আকারে বলার চেষ্টা করলেন বিজেপির প্রতিনিধি, আধার ইত্যাদি ইত্যাদি, এটা তো ঘটনা। আমাদের রাজ্যে এই জাল বার্থ সার্টিফিকেট, জাল ডেথ সার্টিফিকেট, জাল আধার, জাল ভোটার কার্ডের একটা কুটির শিল্প বিস্তৃত হয়ে রয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে, জীবনবাবুর নাম যদি 25 সালের ভোটার তালিকা থেকে বাদ গিয়ে থাকে, তাহলে তারই কোনো পরিচিত মানুষের অবজেকশনে বাদ গেছে, এটা জানতে হবে। না, ভোটার তালিকা থেকে বাদ গেলে তারই কোনো শুভাকাঙ্ক্ষী, তারই কোনো শুভানুধ্যায়ী, বা তিনি যে দলকে সমর্থন করেন বা করেন না বলে প্রকাশিত হয়ে পড়েছে বলেই কেউ এই কাঠিটি করেছে। সোজা কথা, কাঠি করেছে। নইলে ভোটার তালিকা থেকে 2002-এর লিস্টে তার নাম পাওয়া যাচ্ছে, 25-এ পাওয়া যাচ্ছে না, বা তিনি 25-এ ভোট দিতে যাননি, গেলে নিশ্চয়ই তখনই ধরা পড়তো যে তার নামটি ওখানে নেই। তাহলে তিনি 25-এ কোথায় ছিলেন, এই যাবতীয় 2000, যেহেতু এবারের SIR এর ক্ষেত্রে 2002টাই মান্য, অতএব তিনি যদি 2002-এর ভোটার তালিকা নিয়েও আবেদন করেন, তার আবেদন এখনো গৃহীত হতে পারে, তার অল্টারনেট প্রক্রিয়াটাও রয়েছে। শুধু এই মানুষগুলোর কাছে সেই তথ্যটা পৌঁছে দেওয়া হয়নি, বরং একটা আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে, তুমি যদি কোনো কারণে ভোটার হয়ে যাও, এরপরে তোমাকে দেশ থেকে খেদিয়ে দেওয়া হবে। এই আতঙ্কের পরিবেশটাই একেবারে অকাম্য ছিল। এর আগেও SIR হয়েছে, 69 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, সবটাই হয়েছে, এবং তারপরে নির্বাচনও হয়েছে। সেই সময়কার সরকার উল্টে গেছে, গদি উল্টে গেছে, গিয়ে নতুন সরকার এসেছে, সবটাই খুব স্বাভাবিক নিয়মে হচ্ছে। এত আতঙ্ক তৈরি করার কোনো কারণ ছিল না। ফলে প্রশ্ন এইখানটাতে এসে দাঁড়াবে যে এক সাধারণ মানুষ এরকম তটস্থ হয়ে পড়বেন কেন? তাদেরকে আশ্বস্ত করাটাই তো রাজনৈতিক দল, আমরা যারা মানুষের প্রতিনিধি বলে নিজেদেরকে প্রচার করি, মানুষের স্বার্থের কথা বলবো বলে রাজনীতি করছি বলে ঘোষণা করে ময়দানে নামি, এবং নানা রকম নিজেদেরকে কাউকে জনতা, কাউকে কেউ মা মাটি মানুষ, বা কেউ কংগ্রেস, এই জাতীয় শব্দগুলোকে ব্যবহার করি আমাদের মানে জনতার পক্ষে, আমরা মানুষের পক্ষে আমরা দেখাতে। তাহলে আমরা কেন মানুষের ভেতরে এই আশ্বস্ত বোধটা জাগিয়ে তুলবো না? ভাই, এটা একটা সাংবিধানিক দায়িত্ব আপনাকে পালন করতে হবে। একটা ফর্ম পূরণ করে আপনাকে তথ্য তুলে দিতে হবে দেশের নির্বাচক পরিচালক মন্ডলীর কাছে যে আপনি জীবিত আছেন, আপনার পিতা এর আগে বা মাতা এর আগে ভোট দিয়েছেন, বা এই যে তথ্যগুলো দেওয়া সেটা নিয়ম মাফিক একটা কাজের আওতায় পড়ে, আপনি সেখানে সহযোগিতা করুন। ব্যাস, এইটুকু সহজ করে বুঝিয়ে দেওয়া দরকার ছিল। তা না, তার সঙ্গে জুড়ে গেছে BLA-রা, তারা একটা ট্যাবে আইপ্যাকেট দেওয়া অ্যাপ্লিকেশনে তথ্য কপি করে দেবেন, সেটা চলে যাবে কোনো রাজনৈতিক দলের কন্ট্রোল রুমে, তারা অ্যানালিসিস করবে ইত্যাদি। কেন, কি দরকার, কেন দেবো আমি তথ্য আইপ্যাকের হাতে? কেউ কি পারে আমার তথ্য এইভাবে তুলে নিতে? অর্থাৎ সর্বতভাবে যে জিনিসটা তুলে ধরা হয়েছে বা গড়ে তোলা হয়েছে, SIR কে কেন্দ্র করে একটা আতঙ্কের পরিবেশ, একটা ভয়ের পরিবেশ। সাধারণ মানুষ ভাবছেন এইটা থেকে যদি বাদ পড়ে গেলাম তাহলে বোধহয় একেবারে ভারতবর্ষ থেকে আমাকে তাড়িয়ে দেবে রে বাবা। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে গোটা প্রক্রিয়াটা, এই সম্পর্কে একটা দলও মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে আশ্বস্ত করছে না যে এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, আপনি ভারতবর্ষের নাগরিক হিসেবেই আপনি এই সুযোগটা পাচ্ছেন এখানে অংশগ্রহণ করবার, আপনি আসুন, আপনার তথ্যটুকু দিন। বেশ, আমার ঘড়ির কাঁটা বলছে শেষে বলার জন্য আক্ষেপ করেছেন অমিতাভদা, কিন্তু সব থেকে বেশি সময় অমিতাভদা বলেছেন দের হুয়া লেকিন দুরুস্ত হুয়া। বেশ, আমি সবাই অমিতাভদা বলবার পর বলতে চাইছেন, কিন্তু আমি এই মুহূর্তে দাদা প্রত্যেকের কাছে অনুরোধ করি, আমাদের এই যে যেখানে এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমা পড়ছে, আমরা তো জানতে পারছি যে মৃত ব্যক্তির নামে এনুমারেশন ফর্ম ইস্যু হচ্ছে না, আসছে না, আমাদের জায়গাতেও আসেনি, কিন্তু মৃত ব্যক্তির নামে এনুমারেশন ফর্ম আসলো এবং সেটা জমাও পড়ে গেল। দ্রুত একবার দেখাই, এই যে মৃত, যার নাম হচ্ছে মহসিন, মহসিনের ভাই কি বলছে একবার শোনাই আপনাদের, শুনুন। হয়েছে, আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে, সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি SIR ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। যে করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। কতদিন ধরে ভাড়া থাকে এখানে? এখানে ভাড়া থাকে অনেকদিনই থাকে, সেটা সঠিক আমি জানি না। কত হয়েছে? হ্যাঁ, ভোটার কার্ডটা এখন দেখা যাচ্ছে, ভোটার কার্ড রয়েছে। সঠিক বিচার হোক, আইনের আওতা আসুক। এই যে মানে এটা খুব ইউনিক যে মৃত ব্যক্তির নামগুলোকে ব্যবহার করে। দেখুন, এটা কিন্তু একটাই খবর আসলো এতদিন পর আর CNN হুড়মুড় করে দেখালো তা কিন্তু নয়, এর আগেও এরকম অনেক এক্সাম্পল এসছে, মৃত নামগুলোকে ইউজ করা হচ্ছে, ব্যক্তি নেই, এক্সিস্ট করছেন না, তার নাম নেওয়া হলো। আচ্ছা, দেখা যাচ্ছে পরিবারের মধ্যে শ্বশুর মারা গেছেন, শ্বশুরকে বাবা বলে দেখিয়ে তার জায়গায় নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকম আমরা খবর দেখিয়েছি এর মধ্যে। তাহলে এই যে মারাত্মক বিপত্তিজনক অবস্থা, বা মৃত ব্যক্তি যদি অবজেকশন না করে তার পরিবার,
তাহলে দেখুন বাংলাদেশ থেকে আসা লোক 15 বছর ধরে এখানে রয়েছে, সে ভোটার কার্ড আধার কার্ড করে এই ব্যক্তির নামকে ব্যবহার করে তাকে বাবা হিসাবে দেখিয়ে বা পরিচিত হিসাবে দেখিয়ে ভোটার তালিকার মধ্যে ঢুকিয়ে দিয়েছে অদ্ভুত একটা পদ্ধতির মাধ্যমে। প্রদীপ্তদা কি বলবেন এই বিষয়ে আমরা শুনবো, কিন্তু বিরতির পর ফিরে এসে আমরা শোনাবো যে অভিযুক্ত নাদিম, যাকে বাংলাদেশি বলা হচ্ছে, টাকা দিয়ে ভোটার কার্ড আধার কার্ড সব বানিয়ে ফেলেছে, সে কি বলছে একবার দেখাবো। ফিরে আসার পর সঙ্গে বিএলও কি বলছেন সেটাও শোনাবো আপনাদেরকে বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন। আমি নিজে করেছি। নিজে করেছো? হ্যাঁ। ফর্মটা কোথা থেকে পেয়েছো? ফর্মটা ওই বিএলও অফিসের কাছ থেকে আমি নিয়েছি। বিএলও থেকে ডাইরেক্ট তুমি নিয়েছো? হ্যাঁ। বিএলও কে কি প্রুফ দিয়েছো? বিএলও কোনো প্রুফ চাইনি। প্রুফ চাইনি? না, হচ্ছে কোনো প্রুফ কোন চাইনি। বিএলও দিয়েছো তোমায়? এটা এখানে যে নাম লেখা আছে তার কাছ থেকে নিয়েছি। তার থেকে নিয়েছো? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখন বর্তমানে এখানে। কোথায় থাকো কোথায়, মানে তোমার দেশ কোথায়? দেশ আগে বাংলাদেশ ছিল, আমি অনেক আগে এখানে চলে আসছি। কত বছর আগে এসেছো? প্রায় 15 বছর। 15 বছর আগে? হ্যাঁ। তোমার কি নাম উঠেছে 2002 সালে? কোনো নাম আছে? না, 2002 সালে কোনো নাম নেই। নাম নেই? না। কিভাবে এটা করলে? এটা এখানে যে নামটা আছে এই যে সেই নাম অনুযায়ী আমি করেছি। আপনি ডিএম এর সঙ্গে মিডিয়াকে কিছু বাইক দিতে পারবো না। অথরিটি আমাকে বলেই দিয়েছে আমি ডিএম হুগলির সাথে কথা বলে দিচ্ছি। কথা এলাকাবাসীকে বলতে দিন, সেটা মিডিয়া বলবে না। আচ্ছা, এই বিষয়ে কথা বলবো প্রদীপ্তদা। এই যে এই ধরনের অনিয়মগুলোও হচ্ছে এবং ভুরি ভুরি অভিযোগ আসছে বিভিন্ন জায়গায়, মৃত ব্যক্তির নামকে ব্যবহার করে নিজের কেউ বাবা কাকা বা ইত্যাদি বলে দেখিয়ে দিচ্ছেন। এইখানেই আধার অর্থাৎ ডার্ক আর লোকাস, এই দুয়ের পার্থক্য করা যেতে পারত। লোকাস মানে হচ্ছে মূল কি ভিত্তি, এটা আধার হতে পারত কিভাবে? কারণ ওই যে অমিতাভদা বললেন যে যত বেশি বলে তত মিথ্যা বলে, বা রাজনৈতিক বিশ্লেষক তকমা কম বলে কিন্তু বেশি বলার ইতিহাস পাওয়া যাবে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে অমিতাভদার ওই কথাটা ভারী সত্যি, যে আমার সমস্ত তথ্যটা নিয়ে নিচ্ছে, সমস্ত তথ্যটা। আমার মৌলিক অধিকারের প্রশ্নে, আধারের প্রশ্নে একটা সম্পর্ক পুটুসামি কেসে আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেখানে এই আসল বনাম নকল, এইখানে আধার কিন্তু প্রমাণ করে দিতে পারে কোনটা আসল কোনটা নকল। কিভাবে? ওই সেই ডেটা যেটা আমার সমস্ত চোখের তথ্য নিয়ে নিচ্ছে, আঙুলের তথ্য নিয়ে নিচ্ছে, সমস্যার সমাধান হয়ে যেত। এই বায়োমেট্রিক প্রুফ হতে পারত। আজকে দেখে সত্যিই ভালো লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা একটি এজেন্ডা, আধারকে মানবো না, আধার করবো না, চোখের রেটিনার ডিটেল আমি কেন দেব, ব্যাংকের তথ্য কেন দেব, সেই বলা একজন ব্যক্তি, সেই দলের মুখপাত্র, তিনি আধারকেই আজকে মান্যতা দেওয়ার কথা বলছেন। এই অদ্ভুত পরিহাস। মান্যতা দেওয়ার কথা বলছি না, যখন আমরা অলরেডি আমরা যখন অলরেডি দেখছি যে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেটা আজকে গ্রহণ কেন হচ্ছে না? দ্বিতীয় কথা, এই অদ্ভুত পরিহাস, ইতিহাস রিপিট। এবং দ্বিতীয় যেটা বিষয় আছে, এই যে আসল বিষয়টা থেকে স্যার ঢুকলেন না। কোথায় ঢুকলেন না? যে বাংলাদেশি একজন যুবক, তিনি 15 বছর আগে এখানে এসেছেন, 2011 সালে বোধহয় তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় এসেছিল। আমরা সেটাই তো বলে আসছি, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে সেই সাপ্লাই এজেন্টের মতো কাজ করা, যে বাংলাদেশ থেকে হলিউডের মতো এখানে চলে আসো, এসে এখানে থাকো, আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড থেকে শুরু করে, যেমন ঠিক 2015 সালে লাভলি খাতুনকে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিয়েছিল এই রাজ্য সরকার, এই রাজ্য সরকার। এবং তারা যদি 2010ই হয় মেনে নিচ্ছি, তাহলে এতদিন এক্সটেন্ড করলেন কেন? ওনার এই কার্ডটা বানালেন কি করে? বার্থ সার্টিফিকেটটা কোন হসপিটাল দিল? যে সুপার স্পেশালিটি হসপিটাল মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন 46টা, সেই সুপার স্পেশালিটি হসপিটাল থেকেই কি এই বার্থ সার্টিফিকেট মানে গুলো কি তৈরি হয়েছে? কিন্তু এটা ঠিক যে এসআইআর এর পরে এই যে মানে এসআইআর এর পরে কিন্তু এই যে দুধ কা দুধ আর পানি কা পানি, এটা আলাদা হচ্ছে। এটা ভালো লাগছে জেনে যে মিথ্যাগুলো ধীরে ধীরে সামনে আসছে। আমি জানি না যে সম্পূর্ণভাবে একটা রিভ্যালুয়েশন হবে কিনা। কোন মিথ্যার কথা বলছো? এই যে লোকটা এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে নিচ্ছে পয়সা দিয়ে, এবং সে অভিযোগ দাবি, এটা প্রমাণ নয়। তুমি যদি হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের কেস দেখো, বুড়ি বুড়ি কেস এরকম পড়ে রয়েছে, বুড়ি বুড়ি কেস। এটা তো এসআইআর এর পরে সামনে আসছে। না না না, তা না, ছাড়াও প্রচুর এসছে, যেটা বিজেপি অভিযোগ করেছে, সেটা তোমাদের মাথায় আসতে পারে হয়তো। না না, কেন আসবে না? আমি কি বিজেপির মুখপাত্র নাকি? তুমি শুধু মাথায় রাখো, সেই স্বপন মজুমদার
মজুমদার, অশোক কীর্তনিয়া, অসীম সরকার কিংবা জগন্নাথ সরকার, এদের কমেন্টগুলো ভুলে যাচ্ছ? জগন্নাথ সরকার যখন বলছে যে বর্ডার খুলে দেবে, এবং এই রোহিঙ্গা নিয়ে বিজেপিরই এক এমপি তিনি বলেছিলেন দিল্লিতে বাড়ি করে দেবে, সেগুলো আমাদের বক্তব্য কিছু না। বেশ, এবার প্রধান বানায়নি। আচ্ছা পুরো বাংলাদেশিকে। আচ্ছা, এইবার এটা যদি বুঝতে হবে তো, আচ্ছা এটা এক তৃণমূল মিনিট, বানিয়েছে। এবার আমরা অন্য আরেকটা ইস্যুতে শিফট করি একটু, কারণ সময় হাতে। আমি তো এই ব্যাপারটা বলতেই পারি। আচ্ছা, তাহলে সুস্মিতা দি আমি বলবেন না? একটুখানি বলি ডেফিনেটলি শুনুন। ছোট্ট করে বলো যে প্লিজ। বিষয়টা আমি ছোট করেই বলছি, যে আমি প্রথমেই যখন বলেছিলাম তখনই বলেছিলাম ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে, আজকে দেখুন অনেকগুলো এই যে মৃত ব্যক্তি যার কথা বলছে যে 12 বছর আগে মারা গেছে, তার যে ফর্মটা এসছে, এবং এই যে মিড অফ দ্য এই পিরিয়ডটা, মানে হচ্ছে আপনার ফর্ম ছাপা থেকে শুরু করে ফর্ম এই ভোটার তালিকা আসার মধ্যে এই যে গ্যাপিং টাইমটা, এই গ্যাপিং টাইমটা যখন এই ফর্মগুলো ছেপেছে, এর মধ্যেও তো ইন বিটুইন দিস পিরিয়ড অলসো কিছু মানুষ মারা গেছে। তাহলে সেইখানে যদি কিছু মানুষ মারা গিয়ে থাকে, তাহলে তাদের ফর্মটাও তো এসছে, তার মানে সেখানেও তো একটা ব্যাপার হবে যে ওই নামে যে যেমন পারবে ফর্ম তুলে না, তার নামে ওই ফর্মগুলো উঠে যাবে তাদের নামে, কিন্তু ছবি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, ছবি ম্যাচ করবে না, বিএলও নিতে বাধ্য, পাশে বিএলএরা বসে আছে, বিএলএ বলে দিচ্ছে না নিতেই হবে। এইটাই তো পশ্চিমবঙ্গের চিত্র। একদম এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে পশ্চিমবঙ্গের চিত্র, কিন্তু অমিতাভ দা যে কথাটা বললেন আমার খুব ভালো লাগলো, যে রাজ্যের কাছে সমস্ত জন্ম মৃত্যু তথ্য আছে, কেন আজকের দিনে দাঁড়িয়ে 25-এ কোঅপারেশনের ভিত্তিতে, একজন আরেকজনকে সাহায্য করার ভিত্তিতে, এই আদর্শকে মাথায় সামনে রেখে যে আমার দেশ, আমার ভোটার তালিকা স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, শুদ্ধ হবে, কেন আমরা সবাই ইতিবাচক ভাবছি না? এই প্রশ্ন অবশ্যই থাকবে, কারণ আজকেও এই পয়েন্টে দাঁড়িয়ে, এখন বাজে হচ্ছে 7:35-34 বাজে, আজও প্রশ্ন থাকছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন অবস্থানে এসআইআরকে নিয়ে। কেউ ভাবছেন না এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেটা হওয়া উচিত, কেন নয়, এটা নিয়ে অবশ্যই প্রশ্ন, পরবর্তী আলোচনা থাকবে। কিন্তু এসএসসি একটা বড় ইস্যু, যেখানে আমরা বিরতির থেকে ফিরে এসে শোনাবো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন, আপনাদেরকে দেখাবো যেখানে মূল সমস্যা 2016-র পরীক্ষা নেওয়ার যে প্রক্রিয়া নাম্বার ডিভিশনের ক্ষেত্রে আর 25-এর এই নতুন ক্ষেত্রে কি কি পার্থক্য, এবং যার জেরে আবার নতুন করে মামলা এবং নিয়োগের ক্ষেত্রে বড় সংশয়। 31শে ডিসেম্বরের পর কি করবে রাজ্য সরকার, যখন সুপ্রিম কোর্টের নির্দেশে এই নট ইয়েট টেন্ডেডদের চাকরি চলে যাবে? তারপর শিক্ষাক্ষেত্রে একটা বিরাট বড় ভ্যাকিউম তৈরি হবে না তো? দ্রুত আসবো সবার কাছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন, রায় তার কোনো রিফ্লেকশন নেই, ফলে এটা অনেকটা ন্যারেটিভও হতে পারে, কে কোন পর্যবেক্ষণটা উপরে তুলছেন, কে কোন পর্যবেক্ষণটা নিচে নামাচ্ছেন, কে কোন মন্তব্যটা উপরে তুলছেন, কে কোন মন্তব্য নিচে নামাচ্ছেন, এগুলো দিয়ে তো মানে আইনের কি সম্পর্ক এর সঙ্গে? আইন নিকষ তথ্য প্রমাণ এসবের উপর দাঁড়িয়ে থাকে, ফলে মাননীয় বিচারপতির যদি কোথাও কোনো পর্যবেক্ষণ বা মন্তব্য থাকে, সেই নিয়ে আমি অন্তত মন্তব্য করার পাল্টা আমি নিজেকে তার ঠিক উচিত সমীচীন বলে আমি অন্তত মনে করি না। এসএসসি আমাদের সুপ্রিম কোর্ট একটা নিয়ম একটা সময় বেঁধে দিয়েছে, এবং প্রসেসে যাতে কোনোভাবে কেউ বাধা না সৃষ্টি করে সেটাও একই সঙ্গে রায়ে বলা হয়েছে। কিভাবে করবে, কবে করবে, সেটা এসএসসির উপরে ছাড়ুন না। এসএসসি তারা ভারতবর্ষে কোথাও কোনো স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা নিয়েছে বলে আমার জানা নেই। পত্রের সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া, মডিউল এই উত্তরপত্রের, সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার জন্যে টাইম দেওয়া। তো আমার মনে হয় যে এসএসসি যেটা কাজ, সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া, সেটা এসএসসি করছে। এই যে 3টে পদ্ধতি বললাম, এটা ভারতবর্ষের অন্য কোনো স্কুল সার্ভিস কমিশন করেছে কিনা, এটা যদি কাইন্ডলি আমায় দেখাতে পারেন ভালো হয়। মামলা থেকে বা মামলা করা নিয়ে আমরা কি মন্তব্য করতে পারি? মামলা হলে মামলা হবে, যদি সেটা বিচারপতি গ্রহণ করেন সেই মামলা সওয়াল জবাব হবে। এখন আমি মনে করি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায়, যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে। রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা অভিসন্ধি বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমরা কারো ক্ষেত্রে দেখেছি, এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে। আপনারা যেটা বলছেন যে সব বিচারপতির ক্ষেত্রে প্রযোজ্য, আমার এটা একেবারেই মনে হয় না। ফলে কে কোথায় মামলা হচ্ছে বা না, মামলা হলে হবে। এসএসসি যারা প্যানেলিস্ট লয়ার আছেন তারা
কোথাও একটা দ্বিচারিতার কথা শুনছিলাম রাজ্যের শিক্ষামন্ত্রীর মুখে, এবং খুব স্বাভাবিকভাবে উনি বললেন যে মামলা হলে হবে। এসএসসির যারা প্যানেল আইনজীবী রয়েছেন তারা মামলা লড়বেন, কিন্তু এটা শিক্ষামন্ত্রী নিজেও জানেন, এসএসসিও জানে যে মামলা হলে নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হবে না, মানে হতেই পারবে না। বাই দ্য ওয়ে, নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে। আমি অমিতাভ দাকে দিয়ে শুরু করব, তার কারণ আমি কোনো বিতর্কের মধ্যে থাকতে চাই না। অমিতাভ দা শুরু করুন আজকে। অমিতাভ দা এই জায়গায় দাঁড়িয়ে এই যে শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, এবং আমি আপনাকে একটু সঙ্গে রাখি দাদা, আমি দুটো কার্ড একটু দেখাই যে 16 সাল আর 25 সালের এই যে নিয়োগের ক্ষেত্রে নাম্বার স্যাগ্রিগেশনটা কিরকম ছিল। আসুন দেখি 16 সালে কি ছিল। 16 সালে একটু দেখাই, দেখুন 16 সালে লিখিত পরীক্ষা ছিল 55, শিক্ষাগত যোগ্যতা ছিল 35, আর পার্সোনালিটি টেস্ট ছিল 10। 55, 35, 10। আসুন এবার দেখাই 2025-এ কি হলো, কি পরিবর্তন হলো দেখি। লিখিত পরীক্ষা হচ্ছে 60, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 10, শিক্ষকতার অভিজ্ঞতা হচ্ছে 10, ইন্টারভিউ 10, লেকচার ডেমনস্ট্রেশন হচ্ছে 10। এই নাম্বার ভাগে আমরা ফেরত চলে আসি, অমিতাভদার কাছে যাই। অমিতাভদা এরপরে এটা প্রশ্ন তুলছেন, বা ফিরদৌস সামিম সহ আরও আইনজীবীদের বক্তব্যে পরিষ্কার যে যারা এবার ফ্রেশ ক্যান্ডিডেট তারা 100% নাম্বার পেয়েও তারা ইন্টারভিউতেই ডাক পাননি, চাকরি পাওয়া তো পরের কথা। আপনার বিশ্লেষণের দৃষ্টিতে কি মনে হয়, এই ক্ষেত্রে কি কোনো অনিয়ম করা হয়েছে? যদি হয়ে থাকে সেটা কি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে? দায়িত্ব যদি কারোর থাকে কার ছিল? গাফিলতি থাকলে কার উপরে বর্তাবে? প্লিজ। হ্যাঁ, আমি শুরু করব ব্রাত্যদার কথাটা দিয়েই। আমি মাননীয় মন্ত্রী বলতে অভ্যস্ত নেই, কারণ থিয়েটারের লোক তো, সেই জন্য ব্রাত্যদাই বলি। এবং যেহেতু থিয়েটার মানে করেওছি একসঙ্গে, তো সেই সুবাদেই বলি। ব্রাত্যদা যখন বলছিলেন, আমি পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাচ্ছিলাম। এটি খুব পুরনো নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক, ন্যাকা ন্যাকা রে ন্যাকা ইত্যাদি ইত্যাদি। উনি সব জানেন, কে কথা তুলছে কে কথা ফেলছে সব জানেন। ওরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে কি বলা নেই সেটার ফাঁক ধরে ওরা এইভাবে পরীক্ষা পরিচালনা করেন। জনগণের কোটি কোটি টাকা দিয়ে যে উকিল ওরা রাখেন সুপ্রিম কোর্টে, তারাও ওই ভার্ডিক্ট তাদেরকে বুঝিয়ে দেন না যে সুপ্রিম কোর্ট কি ইন্টেনশনে এই রায় দিয়েছে। একই সঙ্গে লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এই যে নতুন সিস্টেমটাতে পরীক্ষাটা হলো, তাতে নতুনদেরকে পুরনোদের সঙ্গে মিলিয়ে ঘেঁটে দেওয়া, যেটা সুপ্রিম কোর্ট কোনোদিনই বলেনি, তারা নিজেরাই যুক্ত করলেন এবং পরিচালনা করলেন। তাদের উদ্দেশ্যটাই ছিল এই বিষয়ে মামলা হোক। না হলে যিনি এত বুক বাজিয়ে বলছেন কোনো এসএসসি, দেশের কোনো এমন কমিশন এমন পরীক্ষা নিয়েছে কিনা, কার্বন পেপার দিয়েছে কিনা, ইত্যাদি 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 ইত্যাদি, দেশের এমন কোনো কমিশন আছে কিনা এত বিতর্কের পরেও তাদের পরীক্ষা ব্যবস্থায় এতগুলো ভুল প্রশ্ন, এবং সেই প্রত্যেক ভুল প্রশ্নের জন্য প্রত্যেক ক্যান্ডিডেটকে পুরো নম্বর দিতে হবে, এই অব্যবস্থা দেশের কোনো অযোগ্য নিয়োগ কমিশনের আগে দেখিয়েছে কিনা এই অযোগ্যতা, তারও উদাহরণ সম্ভবত ব্রাত্যদা দেখাতে পারবেন না। একই সঙ্গে আরো একটা প্রশ্ন, ছোট করে সবাই বলতে পারবে না। হ্যাঁ, এই গোটা প্রক্রিয়াটাতে এই যে অভিজ্ঞতার নম্বর নিয়ে যে বিতর্কটা তৈরি হচ্ছে, তাতে প্রাথমিক যে যুক্তিটা, সেই যুক্তিটা আমার কাছে খুব বিভ্রান্তিকর মনে হচ্ছে। ফিরদৌস সামিমের কথাতেও খুব বিভ্রান্তিকর মনে হচ্ছে। না, তারা যে মানে পূর্ণাঙ্গ নম্বরের ভিত্তিতেই কিন্তু এই ফারাকটা তৈরি হচ্ছে। অতএব রিটেনের পূর্ণাঙ্গ নম্বরটা ক্রাইটেরিয়া নয়। পূর্ণাঙ্গ নম্বরের মধ্যে কিন্তু রিটেন মানে কোয়ালিফিকেশনের জন্য যে নম্বরগুলো আছে সেগুলো, ইন্টারভিউ সবটা মিলিয়ে তারপর কাট অফ মার্কস নির্ধারিত হয়। রিটেনের আলাদা কাট অফ মার্কস ধরে বিবেচনা করলে বিষয়টা গুলিয়ে যাবে, সত্যের অপলাপ হবে। সেইখানে আমি এসএসসি কে দোষী দেখছি না। সেইখানে কিন্তু টেকনিক্যালি একটু কথাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং আদালতও সেই স্পিরিটটা ধরতে পেরেছে এবং শুধরেও দিয়েছে। কিন্তু সংকটটা ওইখানে তারা তৈরি করেছেন, আবার যথারীতি মুড়ি মিছড়িকে মিশিয়ে ঘেঁটে চচ্চড়ি করে দিয়ে তারপর পরীক্ষাতে এই গন্ডগোলটা পাকিয়ে রেখে দিয়েছে। একদম একদম, বেশ সুস্মিতা। বিষয়টা হচ্ছে ব্রাত্যদা যখন বললেন কার্বন পেপারে দেওয়া হয়েছে এইরকম কোনো নিদর্শন অন্য কোনো রাজ্যে নেই, এইবার বলি কার্বন পেপারটা দেওয়া হয়েছে বলেই তো স্টুডেন্টরা জানে কে কত নাম্বার স্কোরিং করেছে। কালকে আমি শুনছিলাম একটি জায়গায় একটি স্টুডেন্ট বলছে আমি 60-তে 60 পেয়েছি, বাট আমার কল আসেনি, আমাকে ডেকে পাঠানো হয়নি।
আজকে আপনি বলুন যে কথাটা আজকে আমরা এখানে বারবার আলোচনায় শুনতে পাচ্ছি যে 2016 পরীক্ষার্থীরা যারা কিনা রাস্তায় বসেছিলেন, টেম্পটেড হোক আর আনটেম্পটেড হোক, তাদেরকে কি বলেছিল আদালত বলেছিল টেম্পটেডদের পরীক্ষা নেওয়া হবে না। অথচ যখন সিবিআই এবং ইডি তদন্ত করলো এবং সেই তদন্তে যখন সিবিআই একটা লিস্ট দিল, সেই লিস্টের পরেও আবার বললো আরও নাম হয়তো আছে। তার মানে এর মধ্যেও সব কিছুর মধ্যে দ্বিচারিতা দেখুন, এর মধ্যেও যারা পরীক্ষা দিয়েছে, যারা আনটেম্পটেড, তার মানে পরীক্ষা দিয়েছে যারা, তাদের মধ্যেও কিছু টেম্পটেড আছে কিনা আপনি বলুন যুক্তি সহকারে। এইবার আমি বলছি, কালকে একটি বিশেষ চ্যানেলে আমি দেখছিলাম, মানে একজন অকাতরে কাঁদছে, অনেক প্রেগনেন্ট মহিলার বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে গেছে, অনেক লোক মারা গেছে। আজকে যারা এত বছর চাকরি করলেন তাদের দোষটা কোথায়? এই 9 বছর যে তারা চাকরি করলেন, তারপরে তাদেরকে যে এই বিচারের খাতায় ফেলা হলো, তাহলে আজকে যারা এই আনটেম্পটেড তারা তো পরীক্ষা দিয়ে সবাই চাকরি পেল না। তাহলে এই নতুনদের 2025-এর সাথে তাহলে কেন মেলানো হলো 2016? আর আমি একটা লাইন শুধু বলবো, একটা লাইন বলতে গেলে প্রদীপ্তদার সুবিধা হবে, উত্তর দিতে হবে না তাহলে। 64 কোটি টাকা লয়ারের পিছনে খরচা করেছে, whereas মাইনা দিতে গেলে এই কজন টিচারকে 2640 কোটি টাকা খরচা হতো। সেইটা বেশি, এই অ্যামাউন্টটা বেশি। তাহলে আজকে রাজ্য সরকার কি করছে বুঝতে পারছেন? এদের ইচ্ছাই নেই যে কাউকে চাকরি। তার মানে তুমি বলছো নতুন প্রক্রিয়াতেও একটা অনিচ্ছা ছিল, একদম সব মামলা হয়ে গেল এবং আবার নিয়োগ প্রক্রিয়া আসছে। এরা জানতেন যে এই মামলা হবে। আচ্ছা, কিন্তু আমি মেনে নিলাম, কিন্তু সুপ্রিয় এরপরে স্কুলে যে ভ্যাকেন্সি তৈরি হবে, যে ফাঁকা তৈরি হবে, সেটা তো শিক্ষা ব্যবস্থা চালিয়ে নিয়ে যাওয়াটাই একটা স্ট্রাগলসাম ইস্যু হবে আমাদের রাজ্য সরকারের কাছে, শিক্ষা দপ্তরের কাছে। দেখো 8500 স্কুলের এখনো পর্যন্ত নথি সমেত মোটামুটি আমরা জানতে পেরেছি যে স্কুলগুলো বন্ধ হয়েছে, সরকারি স্কুল। সেগুলো বিভিন্ন কারণে হতে হবে, শুধুমাত্র এসএসসির এই ঘটনার কারণে নয়। তো আবার নতুন করে একটা বোঝা, তোমারই এই চ্যানেলে আমি ছিলাম, প্রদীপ্ত স্যার নিজে ছিলেন, এই সেম প্যানেল ছিল, সুস্মিতা দি অ্যাডিশন, এই প্রোগ্রামটা হয়েছিল এসএসসি। সেদিন আমি বলে দিয়ে গেছিলাম অতিরিক্ত 10 নম্বরটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হবে এবং তুমি বলেছিলে আবার প্যানেল বাতিল মামলা হবে। আমি প্যানেল বাতিলটা বলতে পারি না, যেহেতু আমি নিজেও একজন আইনজীবী, ওইভাবে অর্ডার না আসা পর্যন্ত, কিন্তু হওয়ার দিকে সেটাই আজকে হচ্ছে, এগোচ্ছে। তার কারণ হলো রাজ্য সরকার এখন বাধ্যতা ন্যাকামি করছে, এই ধরনের কথা আমি বলতে পারি না, আনপার্লামেন্টারি। সুতরাং তিনি একজন মন্ত্রী, যতই আমার বিরোধী হোক, তো উনি যেটা বলছেন উনি জেনে শুনেই বলছেন। আসলে পার্থ চ্যাটার্জির করে যাওয়া পাপটাকে ওনাকে ধুতে হচ্ছে, স্বাভাবিকভাবে ওনার একটা দায়বদ্ধতা এখানে দেখা যায়। ওনারও কিছু করার নেই। 10 নম্বর যখনই আমি অ্যাডিশন করছি এক্সট্রা, তখনই অটোমেটিক্যালি নতুন যারা পরীক্ষার্থী তারা পিছিয়ে গেলেন। দ্বিতীয় হচ্ছে 12,000 12,500-এর কাছাকাছি যদি নতুন চাকরির প্রভিশন যদি আমি এখানে দেখি, তাহলে এটা যদি রাজ্য সরকার আলাদা করেই নিতে, কোনো অসুবিধাই ছিল না, কোনো বিতর্কই ছিল না, কোনো উকিলকে মামলাও করতেন না। এবং শেষ যেটা বলবো সেটা হচ্ছে যে সুস্মিতাদি এত কথা বললেন, এত বিরোধিতা কংগ্রেস তৃণমূলের, কেন তাহলে এত হচ্ছে আপনার দুর্নীতিগ্রস্ত দলটার সাথে ইন্ডিজোট করেন আপনারা? আমি এটাই তো বুঝি না, কেন করেন? তৃণমূল যদি এত ইন্ডিজোট করে, কেন ইন্ডিজোটে যান? মানুষকে বিভ্রান্ত আপনারা করছেন, আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন। এই জোটটা কংগ্রেস পছন্দ করছে না। তাহলে বেরিয়ে যা, তুমি অ্যানাউন্স করুক। মমতা ব্যানার্জি নেই, দিদির মুখ দেখে তো বুঝতে পারছি। এটা কি দেবাশিস দার ন্যারেটিভ? না, কংগ্রেস পছন্দ করছে না। এটা আমার ব্যক্তিগত, মানে তোমার তৃণমূলকে না নিলে এটা টিকে থাকবে না। দেবাশিস দা ফেশিয়াল ইমপ্রেশন দেখে আমার মনে হলো পশ্চিমবঙ্গে তৃণমূলকে নিতে হবে। তুমি যেভাবে বলে বড় মাথা হিসেবে কাজ করছে কংগ্রেসে। এই পুরো ঘটনাচক্রে সবথেকে বেশি খুশি হয়েছেন প্রদীপ্তদা, কারণ কঠিন উত্তরগুলো দেওয়ার আর হাতে সেইভাবে সময় নেই। তাও প্রদীপ্তদাকে এখনো যদি দেখি সময় পাবো প্রায় 3 মিনিট। না, ওইভাবে দেখলে হবে না। ওরা 2 মিনিট পাবো, আশা করি কেউ কিছু বলবে না। 1 মিনিটও কেউ কিছু বলবে না। দেখো, পিছনে ন্যাকামো শব্দটা শুনতে আমি শিলিগুড়ি কলেজে সাসপেনশন অমিতাভ কাঞ্জিলাল সেটাও শুনতে পাচ্ছিলাম, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ এবং তাতে আদালতে গিয়ে চড় খেয়েছে, কথা বলছে বার করে দেওয়া হয়েছে। বলবে না, আরে আমার কথাটা তুমি পুরোটা তো জানো না।
তারপরে কি হলো সেটা বলো। আমি বলছি প্লিজ শুনে নাও শেষ অবধি, তাহলে তোমার একেবারে বুঝতে পেরেছি। তুমি যখন ব্যক্তিগত আক্রমণের জায়গায় যাবে তোমাকে জবাবটা দিতে হবে তো। সত্যি না মিথ্যে সেটা তো প্রমাণযোগ্য, সেটা তো প্রমাণ হবে না অত সহজে যে অমিতাভ কাঞ্জিলাল দোষী বা দোষী নয়, কিন্তু মধ্যিখানে 4-5 বছর কেটে যাচ্ছে। আমি এইটা বলছি, তোমার পক্ষেই বলছি, বিপক্ষে এক্স্যাক্টলি শুনতে হবে। আমি তোমার বক্তব্যটা বুঝতে পেরেছি, কারণটা আমি এবং কি কারণে হাতে কিন্তু আর সময় নেই একদম। 35,726 সংখ্যাটা সবার মনে আছে, 35,726। যেখানে টেন্টেড কত 15,000 সামথিং, তাহলে নতুন পোস্ট কত 20,000 সামথিং, তাহলে 20,000 চাকরি কারা পাবে? কিসের ভিত্তিতে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বলেনি বা হাইকোর্ট বলেনি প্রোফাইলটা তো সিঙ্গেল করে দেওয়া হলো, নতুন পুরনো একসঙ্গে। পরবর্তীকালে সময় আলোচনা হবে। আমি তার মেরিটটা কি, তার লজিক একদম এটা তো প্রশ্ন থাকবে। আমি চারজন গেস্টকে ধন্যবাদ জানাবো, প্রদীপ দাস, সুপ্রিয়, অমিতাভ এবং দিদিকে, সুস্মিতা দিকে। আজকে এখানে শেষ করবো, হাতে আর একেবারে সময় নেই। অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়া এবং ডেফিনেটলি এটা নিয়ে আলোচনা চলতে থাকবে। আমার অনুরোধ থাকবে অমিতাভ দা সেদিন যেন আপনি উপস্থিত থাকবেন, অবশ্যই আমরা আলোচনাকে ত্বরান্বিত করব এবং আপনার প্রশ্নগুলোর উত্তর একদম প্রিসাইজলি আমরা নেওয়ার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। সমস্যা একটা জায়গাতেই, আতঙ্ক একটা জায়গাতেই, যে পরবর্তীকালে শিক্ষা ব্যবস্থার যে স্ট্রাকচার, যে ধাঁচা, যাকে রক্ষা করেন শিক্ষকেরা, সেটা কিভাবে রক্ষিত হবে। আজকে এখানে হাল্লা বল শেষ করব। পরবর্তী খবরের জন্য নজর রাখুন, ক্যালকাটা নিউজের সঙ্গে থাকুন।